নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে নতুন গল্প নিয়ে এসেছি, যার নাম মাঝরাতের কল। লেখক অভিজ্ঞান গাঙ্গুলি। ফোনটা দুবার রিং হতে তুলে নিল সমর সেন। ওদিক থেকে পরিষ্কার মিষ্টি পুরুষকণ্ঠ এলো। হ্যালো স্যার, আমি কি আপনার সঙ্গে 5 মিনিট কথা বলতে পারি? আপনি কে? স্যার, আমি বিবেক বলছিলাম। বিবেক? আমি তো কোনো বিবেককে চিনি বলে মনে পড়ছে না। ওদিক থেকে মৃদু হেসে লোকটা বলল, না স্যার, আপনি আমাকে চিনবেন না। আসলে আজকে আমি আপনাকে একটা বিশেষ দরকারে ফোন করেছি। দেখুন, আমি এখন একটু ব্যস্ত আছি। আহা, বিরক্ত হলেন নাকি স্যার? আমি বেশিক্ষণ কথা বলবো না স্যার, 5টা মিনিট একটু শুনে নিন। দেখুন, রাত হয়েছে, আমার ঘুমের সময় কিন্তু এটা। স্যার, কথাগুলো জরুরি। এই রাতের কলগুলো সাধারণত যত উজবুক লোক করে থাকে। এই লোকটা বলছে যে কথাগুলো নাকি জরুরি, কিন্তু সমর নিশ্চিত লোকটা কিছু ফালতু কথা বলবে। আচ্ছা, লোকটা কি আদৌ জানে কাকে ফোন করেছে? রং নম্বর নয় তো? কথাটা মনে হতেই সমর জিজ্ঞাসা করল, আপনি কার সঙ্গে কথা বলতে চাইছেন বলুন তো? আপনার সঙ্গে স্যার। আপনি আমাকে চেনেন? বিলক্ষণ চিনি স্যার। কে বলুন তো? আমি সমর সেন, পেশায় শিক্ষক, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্সের প্রফেসর। বেশ, তবে বলুন কি দরকার? স্যার, আমি আপনাকে সাবধান করে দিতে চাই। সাবধান? কিসের জন্য? আপনার স্ত্রীর বিষয়ে স্যার। চুপ করে থাকলো কিছুক্ষণ সমর সেন। ওপাশের লোকটাও তাকে সময় দিল। তারপর সমর বলল, বলুন। স্যার, আপনার স্ত্রী আপনার উপরও খুব রেগে আছে। হোয়াট রাবিশ! আমার স্ত্রী 1 বছর হলো মারা গেছে। স্যার, রাগ, ক্ষোভ, দুঃখ, হিংসা এগুলো সবসময় মৃত্যুতেই শেষ হয়ে যায় না। কি বলতে চাইছেন আপনি? স্যার, আপনার স্ত্রী আজকে আপনার কাছে আসবে, খুব রেগে আছে আপনার ওপর। ধুর, যত সব উল্টোপাল্টা কথা। আমি ফোন রাখছি। রাখবে না স্যার, রাখলে খুব বিপদ। আপনাকে বাঁচাতে পারি একমাত্র আমি। কি বলতে চাইছেন আপনি? এই রাত বিরেতে ফাজলামো হচ্ছে? ইউ রাস্কেল! স্যার, আপনি অহেতুক রাগ করছেন। আপনার স্ত্রী আপনার উপরে কেন রেগে আছে সেটার কারণ তো আপনি ভালো করেই জানেন। তিনি তো আসলে ফুল তুলতে গিয়ে ছাদ থেকে পড়ে যাননি। চোয়াল শক্ত হলো সমরের। এইবার ও কিছুটা আন্দাজ করতে পারছে এই লোকটার মতলব। মাথা ঠান্ডা রাখতে হবে। সমর বলল, আপনি কি বলতে চাইছেন? স্যার, আপনার স্ত্রী যে আপনাকে আপনার হাঁটুর বয়সী এক ছাত্রীর সঙ্গে অশ্লীল অবস্থায় দেখে ফেলেছিলেন সেটা তো আপনি জানেনই। সেটার কারণেই তো তাকে সরিয়ে দিতে হলো, নইলে সে থানায় যাবে বলেছিল। কি সব আজগুবি কথা বলছেন আপনি? না স্যার, আমি কিন্তু সব জানি। আপনার সেই ছাত্রীটিও তো মোটেই নিজের ইচ্ছে আপনার সঙ্গ দিত না। তাকেও তো জোর করে তার ভবিষ্যৎ বদনাম করে দেওয়ার ভয় দেখিয়েছিলেন। তার সঙ্গে দিনের পর দিন এরকম করেছেন। সব ফালতু কথা। স্যার, বেশি সময় নেই। কিসের? স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আওয়াজটা? কিসের আওয়াজ? নিচের ঘর থেকে যে আওয়াজটা আসছে সেটা। শব্দটা অনেকক্ষণ থেকেই শুনতে পাচ্ছিল সমর সেন। নিচের ঘর থেকে আওয়াজ আসছে, কারুর হেঁটে বেড়ানোর মতো আওয়াজ। তিনি বাড়িতে একা আজকে, তাই নিচের ঘরে কারুর হেঁটে বেড়ানোর কথাই নয়। তিনি এতক্ষণ ব্যাপারটা গুরুত্ব দেননি, কিন্তু ফোন তোলার পরেই নিচ থেকে আওয়াজটা আসছিল। এতক্ষণ এই লোকটি সেই কথা উল্লেখ করার জন্য শব্দটা আরও বেশি স্পষ্ট হলো।
স্যার শুনতে পাচ্ছেন তো? না। পাচ্ছেন স্যার। একজন হেঁটে বেড়াচ্ছে স্যার নিচের ঘরে। কে হেঁটে বেড়াচ্ছে আপনি সেটাও ভালো করে জানেন। সমর উত্তর দিতে পারল না। লোকটা আবার বলল, আপনার স্ত্রী মাধুরী ম্যাডামের অনিদ্রা রোগ ছিল, ইনসমনিয়া। তাই মাঝে মাঝে তিনি রাতে এভাবে নিচের ঘরে হেঁটে বেড়াতেন। না, এ হতে পারে না। স্যার আপনি তো বিজ্ঞানের শিক্ষক, আপনি নিজেও জানেন যে বিজ্ঞান সব কিছুর উত্তর দিতে পারে না। বিজ্ঞানের জানার বাইরেও অনেক কিছু আছে। স্যার আপনি কি জানেন সেই ছাত্রীটি কি হয়েছে? কার? প্রিয়া নামে। আপনার ওই ছাত্রীটির কথা বলছি, যার সঙ্গে আপনি জোর করে একটা অ্যাফেয়ার গড়ে তুলেছিলেন। রীতিমতো মেয়েটিকে ইউনিভার্সিটি থেকে ফেল করিয়ে কেরিয়ার শেষ করে দেওয়ার ভয় দেখিয়েছেন। তার এখন কি হয়েছে জানেন? শুনেছি। হ্যাঁ স্যার, মেয়েটি রীতিমতো এখনও ট্রমায় ভোগে। ডাক্তার দেখিয়েছে এবং ডাক্তারের পরামর্শে অনুযায়ী ঠিক করেছে আপনাকে এক্সপোজ করবে সবার সামনে। আজকেই সোশ্যাল মিডিয়াতে মেয়েটি আপনার নাম না করে হুমকি দিয়েছে, নিশ্চয়ই দেখেছেন। কোনো প্রমাণ নেই। প্রমাণ তো কোনো কিছুই নেই স্যার। এই যে আপনার আর আমার কথা হচ্ছে যেমন, সেটাও তো কোনো প্রমাণ নেই। কিন্তু স্যার মেয়েটি এতদিন বাদে কিন্তু সাহস পেয়েছে। হাতি কাদায় পড়লে ইঁদুরেও লাথি মারে। প্রিয়া পরিস্থিতির সুযোগ নিচ্ছে। হ্যাঁ তা তো বটেই। আগের সপ্তাহে অনির্বাণ আপনার নামটা সুসাইড নোটে লিখে না দিয়ে গেলে হয়তো সত্যি প্রিয়া সাহসও হতো না। ঠিক তাই। কিন্তু স্যার অনির্বাণকে আপনি ওর পিএইচডির কাজ নিয়ে গত 6 বছর হলো অকারণে হ্যারাস করে চলেছেন। সেটাও তো সত্যি। গত বছর থেকে ছেলেটির স্কলারশিপও বন্ধ হয়ে গেছে। সব কাজ হয়ে যাওয়া সত্ত্বেও আপনি ওকে আটকে রেখেছিলেন ডিগ্রি না দিয়ে, তাই তো? শেষমেশ ছেলেটা ল্যাব থেকে 1 বোতল অ্যাসিড এনে নিজের গলায় ঢেলে দিল। স্টপ। এইটুকু চাপ না নিতে পারলে এরা রিসার্চে আসে কেন? ওর যথেষ্ট কাজ হয়নি, তাই ওকে পিএইচডি দেইনি। আপনি মিথ্যা বলছেন স্যার। আসলে আপনি এভাবে মানুষকে যন্ত্রণা দিয়ে মজা পান। আপনি প্রিয়াকে কেন জোর করে নিজের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন জানেন তো? গলা সামান্য কাঁপল সমর সেনের। কেন? নিজের দুর্বলতা ঢাকতে। স্ত্রীকে সুখী করতে পারেননি কোনো দিক থেকে, তাই একটি অল্প বয়সী মেয়েকে অত্যাচার করে নিজের কাছে নিজের দুর্বলতা অস্বীকার করতে চেয়েছেন। আমি কি ভুল বলেছি স্যার? কিছু উত্তর দিল না সমর। ওপাশ থেকে লোকটা আবার বলল, স্যার আপনি কি বুঝতে পারছেন যে আপনি আসলে একজন ভীষণ অসুস্থ প্রকৃতির এক লোক? আপনি আসলে একজন বিকৃত মানসিকতার স্যাডিস্ট। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন যে আপনার স্ত্রী উঠে আসছে আপনার ঘরের দিকে? হ্যাঁ, সমর সেন শুনতে পাচ্ছে। সিঁড়ি ধরে এক জোড়া পায়ের শব্দ উঠে আসছে ধীরে ধীরে। ফোনের ওদিক থেকে কথা এলো, স্যার স্যার শুনছেন? এগুলো সব আমার মনের ভুল, আমি ফোন রাখছি। ফোন রাখবেন না স্যার, রাখতেও পারবেন না। কারণ ফোন কেটে দেওয়ার হলে আপনি অনেকক্ষণ আগেই আমার ফোন কেটে দিতেন। সেটা এখনও আপনি করেননি। তখন আর পারবেন বলে মনে হয় না। পায়ের শব্দ ঠিক সমরের দোতলায় এই বেডরুমের বন্ধ দরজার সামনে এসে থামল। সমরের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। এসি রুমেও তার গরম লাগছে। প্রায় হাফ বোতল বিলেতি মদ সে ডিনারের পর থেকেই শেষ করছে, কিন্তু তবুও এখন গলা শুকিয়ে গেছে। স্যার আপনি শুনছেন তো? ওপাশ থেকেই আবার গলা ভেসে আসতেই সমর বলে উঠল, কি চাও তুমি? তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতে চাইছো? ওদিক থেকেই মৃদু হাসির আওয়াজ এলো।
এক ব্যঙ্গাত্মক হাসি। বলল, না স্যার, আমি আপনাকে বাঁচাতে চাই, কারণ আজকের রাত আমার কথা না শুনলে আপনি খুব ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবেন। আপনার মৃত স্ত্রী এই মুহূর্তে আপনার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে, কিসের অপেক্ষা? অন্য একজনের আশা। ওই যে স্যার, শুনুন, সেও আসছে। সিঁড়ি দিয়ে আরও একজনের উঠে আসার শব্দ আসছে। সমরের কেন জানে মনে হলো এটা এক পুরুষের পায়ের শব্দ। সেটাও উঠে দরজার বাইরে এসে থামলো। ফোনের লোকটাও যেন এতক্ষণ চুপ করে সেই আওয়াজ শুনছিল। শব্দটা থামতেই আবার বলল, স্যার, আপনি নিশ্চয় বুঝতে পারছেন এবার এটা কে এলো। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে সমর সেনের। বলল, ও অনির্বাণ। হ্যাঁ স্যার, ঠিক। স্যার, আপনার কি গলা শুকিয়ে গেছে? টেবিলের পাশেই তো এখনো গ্লাসে কিছুটা হুইস্কি রাখা আছে। স্যার, সেটাই খান। সমর ফোনের লোকটির কথা মতো গ্লাসের তলানিতে থাকা কিছুটা পানীয় গলায় ঢালল। সে বিছানায় বসে আছে, সাউথ টেবিলের সামনে, কানে ফোন, দরজার ঠিক পেছনে ফিরে বসে আছে। স্যার, এখন একটু ঠিক লাগছে? হ্যাঁ। বেশ স্যার, এবার একটু মাথা ঠান্ডা করুন। আমার কথা মতো চললে আপনি আজকে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে বেঁচে যাবেন। এরপর যাই হোক, দয়া করে পেছন ফিরে তাকাবেন না। পেছনে? পেছনে কি আছে? যেন সমরের প্রশ্নর উত্তর দিতেই ঠিক সেই মুহূর্তেই ওই ঘরের দরজাটা ধীরে ধীরে খুলে গেল। পেছন না ফিরেই সেটা খুলে যাওয়ার এক মৃদু ক্যাঁচ জাতীয় আওয়াজ পেল। ফোনের ওপার থেকে কথা এলো, স্যার, আপনি কি টের পাচ্ছেন যে আপনি ঘরে একা নন? সমর ঠিক টের পেল যে সে এখন আর ঘরে একা নেই। দুটো অপার্থিব কিছু, অতি ভয়ঙ্কর কিছু তার পেছন দরজা দিয়ে ঘরে প্রবেশ করছে। তাদের দৃষ্টি নিজের ঘাড়ের অনুভব করতে পারছে সমর। সেই দুজনের দৃষ্টির সঙ্গে মিশে থাকা তীব্র ঘৃণা আর আক্রোশ অনুভব করতে পারছে সমর। তার ঘাড়ের চুল খাড়া হয়ে গেছে। ফোনের লোকটা আবার কথা বলছে। সমর কথা বলতে পারছে না। লোকটা আবার বলল, স্যার, আপনি কি গন্ধটা পাচ্ছেন? কিসের গন্ধ নিশ্চয় বুঝতে পারছেন। হ্যাঁ, গন্ধটা এবার পাচ্ছে সমর সেন। গন্ধটা তার চেনা। বিজ্ঞানের ভাষায় এই গন্ধকে বলা হয় রেনশিড বা প্রেজেন্ট অর্ডার। অ্যাসিডের নাকে জ্বালা ধরানোর গন্ধ সঙ্গে মিশে আছে চামড়া ঝলসে যাওয়ার গন্ধ। এই গন্ধটা সমর সেন গতকালই টের পেয়েছিল এই ল্যাবে। অনির্বাণের মৃতদেহটা দেখার সময় কনসেন্ট্রেট অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেছেন অনির্বাণ। মুখ, ঠোঁট, গলা, পাকস্থলী অ্যাসিডে ঝলছে এই রকম গন্ধ ভরেছিল পুরো ল্যাবে। ছাত্রছাত্রীরা বিশাল বিক্ষোভ দেখিয়েছিল, ইউনিভার্সিটির ঘেরাও করেছিল। পুলিশ এসে গতকাল বের করে নিয়ে যায় সমরকে। স্যার, আপনি নিশ্চয় বুঝতে পারছেন কেন আপনাকে পেছনে তাকাতে মানা করছি। কারণ ওরা ঠিক যেভাবে মারা গিয়েছিল সেইভাবে এসেছে। মানে পেছনে ফিরলে আপনি অনির্বাণকে মুখ থেকে গলা ঝলসে যাওয়া অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখবেন। আর আপনার স্ত্রীর চেহারাটা মনে আছে? সেই ছাদ থেকে পড়ে যাওয়ার পর কি হয়েছিল? মনে আছে সমর সেনের। ছাদ থেকে পড়ে গিয়ে ঘাড় ভেঙে গেছিল মাধুরীর। পাশের বাড়ি ভেঙে ফ্ল্যাটের কাজ চলছিল সেই সময়ে। তাই কিছু ভাঙা কংক্রিটের সঙ্গে পুরনো জং ধরা লোহার রড পড়েছিল মাটিতে। মাধুরী সেইখানে গিয়েই পড়েছিল। একটা লোহার রড মাধুরীর বুক ফুঁড়ে দিয়েছিল, আর একটা রড ডান চোখের মধ্যে দিয়ে ঢুকে মাথার পেছন থেকে
বেরিয়ে এসেছিল। মৃতদেহ দেখে আর সহ্য করতে না পেরে মুখ ঘুরিয়ে নিয়েছিল সমর সেন। ও জানে যে ফোনের এই লোকটা ঠিক কথাই বলছে। পেছন ফিরলে এখন সেই মাধুরীকে সেই অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখবে। স্যার, উত্তর দিল না সমর। স্যার, বলো। ভয় করছে? হ্যাঁ। প্রচণ্ড ভয় করছে কি? হ্যাঁ। ওই কারণেই পেছন ঘুরে ওদিকে দেখতে বারণ করেছি স্যার। ওদিকে দেখলে আপনি আরও ভয় পাবেন। এখন আমার সঙ্গে ফোনে কথা বলছেন বলে তাও কিছুটা সাহস পাচ্ছেন, তাই না স্যার? ফোন রেখে দিলে কি হবে বলুন তো? না না, প্লিজ না, ফোন রেখো না। না না স্যার, ফোন রাখবো না স্যার। আমি তো বললামই স্যার, আমি আপনাকে সাহায্য করতে এসেছি। আমার কথা মতো চললেই আপনার এই ভয়ের রাত শেষ হবে, আর কোনো দিন ভয় পাবেন না। কি স্যার, আমার কথা মতো কাজ করবেন তো? হ্যাঁ। স্যার, ভয় পাবেন না। আপনার পেছনে দাঁড়িয়ে থাকা আপনার স্ত্রী এক্ষুনি আপনার টেবিলে একটা জিনিস রাখবে। ওর দিকে তাকাবেন না কিন্তু, প্রয়োজনে চোখ বন্ধ রাখুন। সমর দেখল তার পেছন থেকেই একটি ফ্যাকাশে মেয়েলির হাত এসে টেবিলে কিছু একটা রাখল। হাতের চুড়িগুলো চিনতে অসুবিধা হলো না সমরের। চোখ বন্ধ করে নিল সমর। স্যার, এবার চোখ খুলুন। টেবিলে যেটা রেখে গেল আপনার স্ত্রী, এটা দেখুন। চোখ খুলে সমর দেখল টেবিলে রাখা আছে ঘুমের ওষুধের একটি শিশি। মাধুরী ইনসমনিয়া হলে ওর থেকে একটা করে খেত। খুব কড়া ডোজের ট্যাবলেট এগুলো। ডাক্তার তাই সাবধান করে দিয়েছিল যেন বেশি না খায়। গত 1 বছর এই ওষুধগুলো নিচের বাথরুমে কাবার্ডে রাখা ছিল। কাপা হাতে শিশিটা তুলে নিল সমর। ফোনের ওপাশ থেকে লোকটা আবার বলল, স্যার, আপনি কি বুঝতে পারছেন আপনাকে কি করতে হবে এই আতঙ্ক থেকে মুক্তি পেতে? হ্যাঁ। স্যার, আপনি কি বুঝতে পারছেন আমি কে? আমি কিন্তু প্রথমেই নিজের পরিচয় দিয়েছি আপনাকে। হ্যাঁ। তাহলে স্যার, আপনি নিশ্চয় এটাও এতক্ষণ বুঝতে পেরেছেন যে আসলে যা যা ঘটছে তা আপনার মস্তিষ্কের ভিতরে ঘটছে। আসলে কোনো ফোনই আসেনি। এখন ফোনের দিকে তাকালে আপনি দেখতে পাবেন ফোনটা অনেকক্ষণ আগেই চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে রয়েছে। হ্যাঁ। আমি জানি আপনি বুঝছেন, কারণ আমি যে আপনাকে সব থেকে ভালো চিনি। কিন্তু স্যার, ব্যাপারটা কি জানেন তো, বাস্তব আর কল্পনা ততটাই ভিন্ন নয় যতটা মানুষ ভাবে। মস্তিষ্ক যাকে যেটা দেখায় তার কাছে সেটাই বাস্তব, তাই না স্যার? আমার আর কথা বলতে ভালো লাগছে না। সত্যিই খুব ক্লান্ত লাগছে সমর সেনের। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। দেখুন স্যার, এটাই একমাত্র উপায়। আপনি বুঝতে পারছেন তো, বাস্তব হোক বা অবাস্তব। আপনার স্ত্রী আর অনির্বাণ রোজ রাতেই আপনার ঘরে আসবে এখন থেকে। রোজ রোজ এই ভয় কি সহ্য করা সম্ভব? না। তাই এটাই বেস্ট অপশন, নয় কি? অনির্বাণ যে উপায়টা বেছে নিয়েছিল সেটা খুবই যন্ত্রণাদায়ক। আসলে সে সাহসী ছিল, আপনার সে সাহস নেই। তাই আপনার জন্য এই সহজ যন্ত্রণাহীন উপায়টি ঠিক আছে, তাই না স্যার? হ্যাঁ। তাহলে আর দেরি করবেন না স্যার। এই তো ঘুমিয়ে পড়বেন, আর উঠবেন না। এই ভয়ের শেষ করুন স্যার, আমি আছি সঙ্গে। সমর সেন ওষুধের বোতল থেকে বেশ কয়েকটা ট্যাবলেট মুখে দিল। তারপর বোতল থেকে কয়েক ঢোক জল দিয়ে গিলে নিল সেগুলো। কিছুক্ষণ যেতেই টের পেল স্নায়ুর উত্তেজনা কমে আসছে। চোখে শান্তির ঘুম নেমে আসছে। মাধুরী, অনির্বাণ, প্রিয়া আরও অনেকের মুখ মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে সমরের স্মৃতি থেকে। চোখ ভারী হয়ে আসছে।
এই ধ্বংসস্তূপে প্রতিটি ফাটলে লুকিয়ে আছে এক দীর্ঘশ্বাস। এখানে ভয়েরা কথা বলে, শোনো তোমার ভেতরের নিস্তব্ধতাতেও গল্প